আচ্ছা, সারফেস কেমিস্ট্রির দুটো টপিক আলোচনা করেছি, অধিশোষণ আর অনুঘটন। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের কলয়েডীয় অবস্থা, কলয়েডাল স্টেট। কলয়েডীয় অবস্থা বলে দিই, এই অবস্থার জনক বলা হয় থমাস গ্রাহামকে। থমাস গ্রাহাম তিনি আর কি প্রথম এই অবস্থাটা লক্ষ্য করেন, সেই জন্য জনক বলছেন তাকে। ব্যাপারটা কি, থমাস গ্রাহাম অনেকগুলো পদার্থের দ্রবণ তৈরি করে সেই দ্রবণগুলোকে একটা পার্চমেন্ট পেপারের মধ্যে দিয়ে অতিক্রম করাচ্ছিল। পার্চমেন্ট পেপার কি? ফিল্টার পেপার সবাই দেখেছো। সেই ফিল্টার পেপারের থেকেও সেই পার্চমেন্ট পেপারের ছিদ্রগুলো ক্ষুদ্র ক্ষুদ্র থাকে, অর্থাৎ আরো সূক্ষ্ম ছিদ্র থাকে পার্চমেন্ট পেপারে, বা প্রাণীজ ঝিল্লি বা উদ্ভিজ ঝিল্লি। সেই পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে যখন বিভিন্ন দ্রবণগুলোকে সে পাস করাচ্ছিল, মানে সে বলা ঠিক হবে না, উনি আর কি যখন পাস করাচ্ছিলেন পার্চমেন্ট পেপার বা কাগজ, তাহলে না একটা দ্রবণ যখনই দিল, দেখা গেল যে দ্রবণটা অতিক্রম করে যাচ্ছে, অর্থাৎ ফিল্টার পার্চমেন্ট পেপারের ওপর কিছু আটকে যাচ্ছে না। আবার একটা এক ধরনের দ্রবণ দিল, যে দ্রবণটা দেওয়ার ফলে আটকে যাচ্ছে কণাগুলো এখানে, তার মানে দ্রবণে অতিক্রম করছে না। এই পার্চমেন্ট পেপারের মধ্যে দিয়ে অতিক্রমের ওপর ভিত্তি করে গ্রাহাম দ্রবণকে দুই ভাগে ভাগ করলো। যে দ্রবণগুলো ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপার দিয়ে অতিক্রম করে যাচ্ছে, ফিল্টার পেপার বলা ঠিক হবে না, পার্চমেন্ট পেপার, তাকে বলা হচ্ছে ক্রিস্টালয়েড দ্রবণ। ক্রিস্টালয়েড। আর যে দ্রবণগুলো পাস করতে পারছে না, জমা হয়ে যাচ্ছে পার্চমেন্ট পেপারে, তাদেরকে বলছে কলয়েড দ্রবণ। তাহলে কোন দ্রবণ কলয়েড হবে কখন আর সেটা ক্রিস্টালয়েড দ্রবণ কখন হবে, সেটা কার উপর নির্ভর করছে? এই পার্চমেন্ট পেপার উদ্ভিজ ঝিল্লি বা প্রাণীজ ঝিল্লির মধ্যে দিয়ে অতিক্রম করতে পারছে কিনা। এটা অতিক্রম করে যাচ্ছে আর এটা অতিক্রম করে না। তাহলে যখন পার্চমেন্ট পেপার দিয়ে পাস করে যাচ্ছে সেটা ক্রিস্টালয়েড, যখন পার্চমেন্ট পেপার দিয়ে পাস করছে না সেটাকে বলছি কলয়েড দ্রবণ। আচ্ছা, উদাহরণ দেখলাম, উদাহরণ দেখা গেল যে NaCl কে যখন আমি জলে দ্রবীভূত করছি, NaCl আর ওয়াটার, তাহলে যে দ্রবণটা পাচ্ছি সেই দ্রবণটা পার্চমেন্ট পেপার দিয়ে পাস করে যাচ্ছে। তাহলে NaCl এর দ্রবণটাকে আমি কি বলবো? ক্রিস্টালয়েড দ্রবণ। তাহলে NaCl কে কি বলবো বলো? ক্রিস্টাল, ক্রিস্টাল বলবো, কেলাসাকার পদার্থ বলবো। আচ্ছা, সালফার কে জলে দ্রবীভূত করলে যে দ্রবণটা পাচ্ছি, একটা ঘোলাটে দ্রবণ পাচ্ছি, হ্যাঁ, টার্বিড একটা দ্রবণ পাচ্ছি, সেটাকে যখন এখান থেকে পাস করার চেষ্টা করছি, পাস হচ্ছে না। তাহলে আমি সালফারের এই যে দ্রবণ, সেই দ্রবণকে কি বলবো? কলয়েড দ্রবণ। আচ্ছা, এই পদার্থটাকে ক্রিস্টালয়েড বা এই পদার্থটাকে কলয়েড বলা যাবে না। কেন বলা যাবে না? আমি বলতেই পারি যে NaCl বা KCl এই সলিউশন যখন পাস হয়ে যাচ্ছে, তাহলে NaCl ক্রিস্টালয়েড আর সালফার বা গোল্ড এরা পাস হচ্ছে না, তাহলে এগুলো হচ্ছে তোমার কলয়েড। কিন্তু দেখা যাচ্ছে NaCl কে যখন আমি বেনজিনে C6H6 বেনজিন, বেনজিনে দ্রবীভূত করছি, যে দ্রবণটা পাচ্ছি সেই দ্রবণটা পাস করছে না, অতিক্রম করছে না। অতিক্রম যদি না করে তাহলে এই দ্রবণটা এখন কি হয়ে গেল বলো? কলয়েড হয়ে গেল। আবার সালফারকে অ্যালকোহলে দ্রবীভূত করছি,
যে দ্রবণটা পাচ্ছি সেটা অতিক্রম করে যাচ্ছে, অতিক্রম করছে, তাহলে ক্রিস্টালয়েড হয়ে গেল এটা। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কলয়েড বা ক্রিস্টালয়েড এটা কোনো পদার্থ নয়, বা বিশেষ করে কলয়েড কোনো পদার্থ নয়, কোনো ম্যাটার নয়, এটা একটা স্টেট, একটা অবস্থা। কোশ্চেন কি দেবে পরীক্ষায়, যে কলয়েড কোনো বিশেষ শ্রেণীর পদার্থ নয়, একটি পদার্থের বিশেষ অবস্থা, এটা আন্ডারলাইন করে রাখবে। কলয়েডস আর এ ম্যাটার, নট সরি, কলয়েডস আর নট এ স্পেসিফিক ম্যাটার, ইট ইজ এ স্টেট অফ ম্যাটার, এটা একটা অবস্থা, এটা আন্ডারলাইন করে রাখবে। এইটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয় যে কলয়েড একটি বিশেষ শ্রেণীর পদার্থ নয়, একটি বিশেষ অবস্থা। আবার দেখবে এই অ্যান্সারটা যেখানে শেষ হচ্ছে সেখানেও লেখা আছে কলয়েড কোনো বিশেষ শ্রেণীর পদার্থ নয়, এটি পদার্থের একটি বিশেষ অবস্থা, ইট ইজ এ স্টেট অফ ম্যাটার। সেই জন্য বলছে কলয়েডাল স্টেট অফ ম্যাটার। আর কি মানে একটা বিভিন্ন শর্ত, কন্ডিশন যদি চেঞ্জ করি, কন্ডিশন চেঞ্জ করলে একটা ক্রিস্টালয়েড কলয়েডের মতো বিহেভ করছে, আবার একটা কলয়েডের দ্রবণ ক্রিস্টালয়েডের মতো বিহেভ করছে, তাহলে শর্তের ওপর ডিপেন্ড করে। এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছি সবাই। কোশ্চেনটা যেটা বললাম সেটাও লিখে নিয়েছো, এখান দিয়ে একটা কোশ্চেন দিতে পারে। এরপরে আসছি ডিসপারশন সিস্টেম। ডিসপারশন সিস্টেম বা ডিসপারশন তন্ত্র। এই ডিসপারশন সিস্টেম বা ডিসপারশন তন্ত্র বলার আগে আমি সলিউশন যখন বলি, দ্রবণ, সেই দ্রবণটা দুটো জিনিস নিয়ে তৈরি। একটাকে বলা হয় দ্রাব, সলিউট, আর একটাকে বলা হয় দ্রাবক বা সলভেন্ট। ঠিক একই রকম ডিসপারশন সিস্টেম যখন তৈরি হয়, যেটাকে ডিএস বলছি, সেই ডিসপারশন সিস্টেম তৈরি হয় দুটো জিনিস নিয়ে। একটাকে বলা হয় বিস্তৃত দশা, যাকে ডিসপারশন ফেজ বলা হয়, ডিপি লিখলাম, ডিপি ডিসপারশন ফেজ। আর একটাকে বলা হয় ডিসপারশন মিডিয়াম, বিস্তৃত মাধ্যম, সরি বিস্তৃত না বলে বিস্তার মাধ্যম, বিস্তার মাধ্যম, যাকে বলা হয় ডিসপারশন মিডিয়াম, ডিএম। তাহলে ডিএস ইকুয়ালস টু কি হচ্ছে, ডিপি ডিএম। ডিসপারশন ফেজ বা বিস্তৃত তন্ত্র মানে কি হচ্ছে, বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, এই যে সালফার আর ওয়াটার নিয়েছি আমি, সালফার ওয়াটার, এই যে কলয়েড দ্রবণটা তৈরি হয়েছে, সেই কলয়েড দ্রবণে সালফার আর ওয়াটারের মধ্যে কে বিস্তৃত দশা বলো দেখি। সালফার হচ্ছে বিস্তৃত দশা, আর ওয়াটারটা কি হচ্ছে, বিস্তার মাধ্যম। অর্থাৎ একটা মাধ্যমের ওপর, একটা মিডিয়ামের ওপর আর একটা মেটেরিয়াল বা ম্যাটার ছড়িয়ে থাকে, ডিস্ট্রিবিউট হয়ে থাকে, সেটাকে বলছি ডিসপারশন ফেজ। আর যার মধ্যে সে দ্রবীভূত হয়ে বা ছড়িয়ে থাকে সেটাকে বলছি ডিসপারশন মিডিয়াম। ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে? এই ডিসপারশন ফেজ আর ডিসপারশন মিডিয়াম, এইখানে যে কণাগুলো নিচ্ছি, বিস্তৃত দশার কণা, সেই কণার আকারের ওপর নির্ভর করে, আকার সাইজের ওপর ডিপেন্ড করে ডিসপারশন ফেজকে, সরি ডিসপারশন সিস্টেমকে তিন ভাগে ভাগ করা যায়। কণার আকার বা সাইজের উপর ডিপেন্ড করে ডিসপারশন সিস্টেমকে তিন ভাগে ভাগ করা যায়, তিনটে টাইপে। সেটা একটু বলি তোমাদের। প্রথমটাকে বলছি ট্রু সলিউশন। ট্রু সলিউশন বা প্রকৃত দ্রবণ, পরের পাতায় পাবে, প্রকৃত দ্রবণ। একটাকে বলছি কলয়েডীয় দ্রবণ, কলয়েডাল সলিউশন। আর একটাকে বলছি প্রলম্বন, যাকে সাসপেনশন বলা হয়, প্রলম্বন। বই সবাই নিজের কাছে রাখবে।
তাহলে এটা ট্রু সলিউশন, প্রকৃত দ্রবণ, কলয়েড সলিউশন আর প্রলম্বন বা সাসপেনশন। কার উপর ভিত্তি করে বলেছি? সাইজের উপর। তাই সাইজটাকে আগে বলছি আমি। দেখবে এখানে পার্থক্য দেওয়া আছে, কম্পারিজন করা আছে, সেই কম্পারিজনটা অবশ্যই তুমি দেখবে আর ওইখান থেকেই পড়াচ্ছি। তাহলে কি হবে, এর আইডিয়া একটা হয়ে যাবে, এর আইডিয়া হয়ে যাবে, এর আইডিয়া হয়ে যাবে। কম্পেয়ার করে পড়লে মুখস্থ থাকে বেশি, আমি বারবার বলেছি এই কথাটা। তাহলে প্রথমে সাইজ দিয়ে বলি। ট্রু সলিউশনে যে বিস্তৃত দশার কণাগুলো থাকে, ডিসপারশন ফেজের যে কণাগুলো থাকে, তার ব্যাস, ডায়ামিটার লেস দ্যান ইকুয়ালস টু 10⁻⁻8 সেন্টিমিটার। আর ন্যানোমিটারে যদি বলো তাহলে 0.1 ন্যানোমিটার, লেস দ্যান ইকুয়ালস টু 0.1 ন্যানোমিটার। অর্থাৎ যদি ডিসপারশন ফেজের কণাগুলোর সাইজ 10⁻⁻8 সেন্টিমিটার বা তার থেকে কম হয়, তাহলে তাকে বলবো প্রকৃত সলিউশন বা প্রকৃত দ্রবণ, ট্রু সলিউশন। প্রলম্বন কাকে বলে? কলয়েডটা পরে বলছি। প্রলম্বন কাকে বলে? যদি তোমার মেটেরিয়াল, ওই কণাগুলোর সাইজ, ব্যাস 10⁻⁻5 সেন্টিমিটারের বেশি হয়, ন্যানোমিটারে বললে গ্রেটার দ্যান 100 ন্যানোমিটার যদি হয়, তাহলে তাকে বলবো সাসপেনশন বা প্রলম্বন। আর ট্রু সলিউশন আর সাসপেনশনের মাঝে যদি হয়, অর্থাৎ যদি সাইজটা হয় 10⁻⁻7 থেকে 10⁻⁻5, দ্যাট ইজ 1 ন্যানোমিটার টু 100 ন্যানোমিটার, তাহলে তাকে বলবো কলয়েড দ্রবণ। তাহলে কলয়েড যে দ্রবণটা আছে সেটা প্রকৃত দ্রবণ আর সাসপেনশন প্রলম্বনের মাঝামাঝি একটা অবস্থা। এবার ছবি দেখবে দেওয়া আছে 290 পাতায়। ব্লু কালারের সলিউশন ট্রু সলিউশন, আর বাদামি বর্ণের যে সলিউশন আছে সেটা হচ্ছে প্রলম্বন সাসপেনশন, আর মাঝে যেটা কালচে সবুজ রঙের আছে সেটা হচ্ছে কলয়েডীয় দ্রবণ। এবার কি প্রকৃত দ্রবণ কিরকম হবে? এগুলো হবে সমসত্ব, সমসত্ব এবং স্বচ্ছ। তার মানে কি, হোমোজিনিয়াস হবে আর ক্লিয়ার সলিউশন হবে। মানে তোমাকে যদি বলি NaCl এর একটা সলিউশন, NaCl এর দ্রবণ, সেই দ্রবণটা নিশ্চয়ই দেখবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট আছে পার্টিকেল গুলো। সমসত্ব বা হোমোজিনিয়াস কাকে বলে জানি তো? এখানে কিন্তু ওই অধিশোষণ, এই ক্যাটালিস্টের মতো নয় কিন্তু এটা। এখানে সমসত্ব কাকে বলছি? সমসত্ব হচ্ছে যদি তোমার সলিউশনের কনসেন্ট্রেশন সব জায়গায়, কম্পোজিশন সব জায়গায় সেম থাকে, তাহলে তাকে বলা হয় স্বচ্ছ বা হোমোজিনিয়াস। মানে এক গ্লাস জলে তুমি যদি 2 চামচ চিনি গুলে দাও, তাহলে সেই চিনিটা গুলে দেওয়ার পর তুমি যে জায়গায় থেকে টেস্ট করবে বা যে জায়গায় কম্পোজিশন চেক করবে সবারই সেম হবে। স্বচ্ছ মানে ক্লিয়ার, চোখে দেখতে পারবে যে সলিউশনটা পুরো ক্লিয়ার আছে। যদি তোমার চিনিটা নোংরা থাকে তাহলে দ্রবণটা ঘোলা হয়ে যাবে, কিন্তু যদি ক্রিস্টাল NaCl থাকে বা সুগার থাকে তাহলে ক্লিন সলিউশন হবে। আর কলয়েড দ্রবণ কিরকম হবে? এইটা হবে অসমসত্ব। অসমসত্ব মানে হেটেরোজেনিয়াস, আর এটা হবে অস্বচ্ছ। অস্বচ্ছ মানে ঘোলাটে থাকবে, টার্বিডিটি থাকবে, ঘোলা থাকবে। অসমসত্ব মানে কি, সব জায়গায় সলিউশনের সব জায়গায় কোনো জায়গায় বেশি থাকবে কণাগুলো, কোনো জায়গায় কম থাকবে, কোনো জায়গায় মিডিয়াম থাকবে, মানে সব জায়গায় কম্পোজিশন সেম হবে না, আর ঘোলা থাকবে, মানে ক্লিয়ার সলিউশন নয়। প্রলম্বন বা সাসপেনশন কাকে বলবো? এটা হবে অস্বচ্ছ, সেম, একই, সেম। কার সাথে সেম? কলয়েডের সাথে। এটা অস্বচ্ছ আর অসমসত্ব, হেটেরোজিনিয়াস অ্যান্ড ওপ্যাক। আর একটা জিনিস বলে দিই, পরে আছে আমি আগে বলে দিচ্ছি, স্টেবিলিটি, এটা সুস্থায়ী হয়, খুব স্টেবল হবে সলিউশনটা। তুমি যদি রেখে দাও একটা চিনি বা একটা জলের মধ্যে নুন গুলে দিয়ে তুমি যদি রেখে দাও, ডিজলভ করে রেখে দাও,
সেটা কিন্তু নিচে প্রেসিপিটেট পড়বে না, নিচে জমা হবে না, ক্লিয়ার সলিউশনই থাকবে, সুস্থায়ী হয়, থিতিয়ে পড়ে না, থিতিয়ে পড়ে না, কখনোই পড়ে না, কখনোই। মানে তুমি দীর্ঘদিন যদি সলিউশনটাকে রেখে দাও গুলে, নিচে কিছু জমা হবে না, যদি কন্ডিশন সেম থাকে, মানে টেম্পারেচার বা অন্য কিছু অ্যাড না করো। এইখানে কি হবে, সুস্থিত আছে কিন্তু থিতিয়ে পড়ে যাবে, থিতিয়ে পড়ে যাবে, কখন পড়ে যাবে, যদি তুমি উষ্ণতা বৃদ্ধি করো বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করো, কোনো ইলেকট্রোলাইট যদি অ্যাড করো আর হিট যদি ইনক্রিজ করো, টেম্পারেচার যদি ইনক্রিজ করো, তাহলে সে প্রেসিপিটেট পড়ে যাবে, তাহলে নর্মালি স্টেবল, কিন্তু এইগুলো দিলে থিতিয়ে পড়ে যাবে। আর এইটা কি, এখানে কিছুই দিতে হবে না, কিছুক্ষণ পরেই দেখা যাবে যে নিচে থিতিয়ে পড়ে গেছে, গ্র্যাভিটেশনের জন্য, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নিচে জমা হয়ে যাবে। তার মানে তোমার একটা এক্সাম্পল দিচ্ছি, কাদা জল, কাদাকে জলের মধ্যে গুলে দাও, গুলে দেওয়ার পর দেখবে একটা ঘোলাটে সলিউশন তৈরি হবে, সেটাকে রেখে দিলে দেখবে কাদাগুলো নিজেই নিচে পড়ে যাচ্ছে, কারণ এটা একটা সাসপেনশনের এক্সাম্পল, তার স্টেবিলিটি নেই, থিতিয়ে পড়ে যায়। আচ্ছা, আর কি, ফিল্টার পেপার দিয়ে যখন আমি বলবো বা পার্চমেন্ট পেপার দিয়ে, এটা পাস করে যাবে, অতিক্রম করে যাবে, ফিল্টার পেপার দিয়ে বা পার্চমেন্ট পেপার দিয়ে বা ঝিল্লি দিয়ে, এটা কি হবে, ফিল্টার পেপারের মধ্যে দিয়ে যেতে পারে কিন্তু পার্চমেন্ট পেপার দিয়ে যেতে পারবে না, অতিক্রম, আগেও বলে দিয়েছি, করবে না। আর এটা সাধারণ ফিল্টার পেপার দিয়েও করবে না, পার্চমেন্ট পেপার দিয়েও করবে না। বুঝতে পারছো, দানাগুলো মোটা মোটা আছে, তাহলে এই পয়েন্টগুলো যেগুলো বইতে বলছি সেগুলো ভালো করে পড়বে। আচ্ছা, চোখে দেখা যায় কিনা বা কেমন দেখতে পাওয়া যায় কিনা, ট্রু সলিউশনের যে পার্টিকেল গুলো আছে, যে কণাগুলো আছে, সেগুলো খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখা যায় না, আলট্রা মাইক্রোস্কোপেও দেখা যায় না। এটা কি, খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে কখনো কখনো দেখা যায়, কিন্তু আলট্রা মাইক্রোস্কোপে দেখা যাবেই। তাহলে আলট্রা মাইক্রোস্কোপে দেখা যায় না, আলট্রা মাইক্রোস্কোপে দেখা যায়, এটা খালি চোখেও দেখা যায় অনেক সময়, বা মাইক্রোস্কোপেই দেখা যাবে, আলট্রা মাইক্রোস্কোপ লাগবে না। তাহলে এই পয়েন্টগুলো ভালো করে পড়বে। এরপরে দেখবে আছে ইলেকট্রিক্যাল প্রপার্টি, তড়িৎ ধর্ম, আলোক ধর্ম আর গতীয় ধর্ম, ইলেকট্রিক্যাল প্রপার্টি, অপটিক্যাল প্রপার্টি আর মোশন বলেছে, সেগুলো ডিটেলসে আবার আমাদের সব আছে, মানে কলয়েড সলিউশনের অপটিক্যাল প্রপার্টি, ইলেকট্রিক্যাল প্রপার্টি আর মোশন, এগুলো পড়বো আমরা। আর লাস্ট হচ্ছে বর্ণ, বর্ণ মানে দেখো, ট্রু সলিউশন যদি হয় তাহলে কালার হবে কি হবে না, সেটা ডিপেন্ড করে যে ডিসপারশন ফেজ নিয়েছো তার পার্টিকেলের উপর, বা ডিসপারশন মিডিয়াম তার পার্টিকেলের উপর। মানে ট্রু সলিউশন কালার হতেও পারে, নাও হতে পারে। কালার মানে মনে রাখবে, কালার মানে কিন্তু অস্বচ্ছ নয়, কালার সলিউশন মানে কিন্তু ওপেক নয়, কালার মানে ক্লিয়ার সলিউশনও হতে, কালার মানে ক্লিয়ার সলিউশন হতে পারে, না হবার কিছুই নেই। তাহলে পার্টিকেলটা যদি কালার থাকে তাহলে কালার হতে পারে সলিউশন, বা মিডিয়ামটা যদি কালার হয় তাহলে কালার হতে পারে। কিন্তু এইখানে যে কালারটা হবে কলয়েড সলিউশনের কালার, সেই কলয়েড সলিউশনের কালার এর কারণটা কি, অনলি ডিসপারশন ফেজের পার্টিকেলটা, মানে বিস্তৃত যে দশা আছে তার কণাগুলোর উপর নির্ভর করে কলয়েড দ্রবণের কালার। প্রলম্বনে দেখবে হাইপেন দেওয়া আছে, সেটা আলোচনার বিষয় নয়, কালার হতে পারে না হতে পারে, সেরকম কোনো বিশেষ ব্যাপার নেই। আর ইলেকট্রিক্যাল প্রপার্টি, প্রকৃত দ্রবণের ইলেকট্রিক্যাল প্রপার্টি দেখা যায় না, কলয়েডের দেখা যায়, আর এর দেখা যায় না। অপটিক্যাল প্রপার্টি, অপটিক্যাল প্রপার্টিটা একটু বলে দিই, এই সলিউশনের মধ্যে দিয়ে তুমি যদি লাইট পাস করো তাহলে সেই লাইটটা সোজা বেরিয়ে চলে যায়, বিচ্ছুরণ ঘটে না। কিন্তু এইখান থেকে যখন তুমি লাইট পাস করবে কলয়েড দ্রবণ থেকে, তখন সে বিচ্ছুরণ হবে, বিচ্ছুরণ মানে কি, ডিসপারশন হবে, ছড়িয়ে যাবে চারিদিকে লাইটটা, কলয়েড দ্রবণের ক্ষেত্রে।
আর এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কখনো দেখা যেতে পারে, কখনো দেখা যাবে না। এই যে ডিসপারশন হচ্ছে বা বিচ্ছুরণ হচ্ছে, এটাকে বলা হয় টিন্ডাল ইফেক্ট, টিন্ডাল প্রভাব। তাহলে টিন্ডাল প্রভাবটা ডিটেলসে আলোচনা করব আমরা। টিন্ডাল ইফেক্ট কি, যদি কোনো সলিউশনের মধ্যে দিয়ে লাইট পাস করা হয়, সেটা যদি বিচ্ছুরণ ঘটে, ছড়িয়ে যায়, তাহলে তাকে বলা হয় টিন্ডাল ইফেক্ট। এখানে দেখা যায় না, কারণ এখানে কণার সাইজটা এমনই হয় যে লাইটটা স্ক্যাটার করে, স্ক্যাটারিং হয়। স্ক্যাটারিং যদি হয় তাহলে সেটাকে বলবো কলয়েড সলিউশন। প্রকৃত সলিউশনে হয় না, প্রলম্বনে হয় না, কিছু কিছু জায়গায় হতে পারে। তাহলে এটা হয়ে গেল ট্রু সলিউশন, কলয়েড সলিউশন আর সাসপেনশন। আরেকটা কথা বলে দিই, একটা নেচার আছে, এটা না পরে একটু আলোচনা করবো। তাহলে সাইজের উপর ডিপেন্ড করে মেনলি হচ্ছে। এরপরে আছে কলয়েড সলিউশন কাকে বলে, কলয়েড স্টেট কাকে বলে, একটু পড়ে নেবে। ডিসপারশন ফেজ, ডিসপারশন মিডিয়াম বলে দিয়েছি কাকে বলে। ক্লাসিফিকেশন পড়াবো, ক্লাসিফিকেশন। তাহলে ব্রাউনীয় মোশন যেটা আছে, ট্রু সলিউশনে দেখা যায় না, কলয়েডে ব্রাউনীয় মোশন দেখা যায়। আর প্রলম্বনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, সব ক্ষেত্রে দেখা যায় না। আর একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল তো NaCl এর এক্সাম্পল দিলাম, KCl এর এক্সাম্পল দিলাম, ট্রু সলিউশন এক্সাম্পল দিলাম। কলয়েড সলিউশন তো অনেক এক্সাম্পল দেবো, সালফার সল, গোল্ড সল, এরকম অনেক এক্সাম্পল দেবো। প্রলম্বনটা বা সাসপেনশনের একটা এক্সাম্পল দিই। BaSO4 যদি সলিউশন পার্টিকেল নাও, BaSO4, BaSO4 খুব ছোট ছোট কণা, খুব সূক্ষ্ম সূক্ষ্ম সাদা কণা। সেই গুঁড়োটাকে তুমি যদি ওয়াটারের মধ্যে ডিজলভ করে, মানে BaSO4 এর সূক্ষ্ম দানাগুলোকে জলে দিয়ে তুমি যদি গুলে দাও ভালো করে, তাহলে একটা ঘোলাটে সলিউশন তৈরি হবে, সাদা সাদা ঘোলাটে সলিউশন তৈরি হবে। কিন্তু কিছুক্ষণ রেখে দিলে দেখবে BaSO4 নিচে জমা হতে শুরু করেছে। তার মানে BaSO4 এর যে দ্রবণ, সেটা একটা প্রলম্বন, কাদা জল একটা প্রলম্বন। এগুলো হচ্ছে প্রলম্বনের এক্সাম্পল। এরপর নেক্সট আসছে ক্লাসিফিকেশন অফ কলয়েডস, কলয়েডের শ্রেণী বিভাগ। কলয়েডকে 3 ভাগে ভাগ করা যায় বা 3টে ভিত্তিতে ভাগ করা যায়। এই ভিত্তিগুলো শুনে নাও আগে। 1 নাম্বার, আমি ছোট ছোট করে লিখছি, বলছি বড় করে। প্রথম যে শ্রেণী বিভাগটা করা হচ্ছে, সেটা বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের ভৌত অবস্থার উপর ডিপেন্ড করে। ভৌত অবস্থা, এই যে ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে, ডিসপারশন ফেজ আর ডিসপারশন মিডিয়ামের ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে ভাগ করা হচ্ছে। 2 নম্বর যে ভাগটা হচ্ছে, সেটা বিস্তৃত দশার বিস্তার মাধ্যমের আসক্তির ওপর, অ্যাট্রাকশনের ওপর ভিত্তি করে, আসক্তির ওপর ভিত্তি করে। আর 3 নাম্বার যেটা হচ্ছে, সেটা বিস্তৃত দশার কণার প্রকৃতির ওপর, কণার প্রকৃতির ওপর ভিত্তি করে। তার মানে এটা ডিসপারশন ফেজ, ডিসপারশন মিডিয়ামের দুটোর ওপরেই, দুটোর ফিজিক্যাল স্টেটের ওপর। এটা ডিসপারশন ফেজ, ডিসপারশন মিডিয়ামের অ্যাট্রাকশনের ওপর বা আসক্তির ওপর। এইটা কিন্তু অনলি ডিসপারশন ফেজ, বিস্তৃত দশার কণার প্রকৃতির ওপর, নেচার অফ দ্য ডিসপারশন ফেজ পার্টিকেল, এর উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে। প্রথমটা ব্যাখ্যা করছি আমি, ভৌত দশার ওপর ডিপেন্ড করে। দেখো পদার্থের 3টে অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। একটা ছক দেওয়া আছে বইতে, দেখো সেই ছকটা সবাই দেখবে। প্রথমে দেওয়া আছে বিস্তৃত দশা, আমি দশা লিখছি ছোট করে। তারপরে বিস্তার মাধ্যম আছে, এটা কলয়েডের নাম আছে, কলয়েড যে দ্রবণটা। আর এটা শেষে হচ্ছে উদাহরণ বা এক্সাম্পল। এটা পরীক্ষায় দেয়, কিন্তু জয়েন্টের পরীক্ষাতেও এখান থেকে কোশ্চেন এসছে 1 বছর, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এইচএসেও কোশ্চেন দিতে পারে। কিভাবে কোশ্চেন দেয় পরে বলছি, আগে ব্যাপারটা কি ভেবে নাও। বিস্তৃত দশাটা কঠিন, সলিড, আর বিস্তার মাধ্যমের দশাটাও সলিড। তাহলে যদি কঠিন আর কঠিনের কলয়েড দ্রবণ হয়, কঠিন আর কঠিন, ডিসপারশন ফেজ, ডিসপারশন মিডিয়াম দুটোই সলিড, তাহলে সেই সলিউশনটাকে বা সেই কলয়েডটাকে বলা হয় কঠিন সল, সল, SOL। সল কাকে বলে পরে আসছি। মেন নর্মালি সল কাকে বলে ডেফিনেশনে পরে দিচ্ছি আছে। তবে সল বলতে বোঝায় যদি মিডিয়ামটা,
মাধ্যমটা, এটা খুব ভালো করে আন্ডারলাইন করে রাখবে, মাধ্যমটা যদি তরল হয়, ডিসপারশন মিডিয়াম যদি তরল হয় তাকে বলা হয় সল। যদি বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম দুটোই কঠিন হয় তাহলে তাকে বলছি কঠিন সল। কিন্তু অ্যাকচুয়ালি সল কি, যদি মিস্তার মাধ্যম তরল হয় তাকে বলা হয় সল। এরপরে আসছি, তারপরে এক্সাম্পল দেওয়া আছে দেখবে, রঙিন কাঁচ, রুবি কাঁচ, জেমস্টোন, শঙ্কর ধাতু, অ্যালয়, সেগুলো আছে। মানে রঙিন যে কাঁচটা আছে সেই রঙিন কাঁচটা সিলিকনের একটা কম্পাউন্ড আছে কঠিন, আর অনেক রঙিন কম্পাউন্ড যোগ করা হয়, সেখানে রঙিন কাঁচ তৈরি করা হয়। অনেক রকম পদার্থ আছে, কঠিন পদার্থ যদি মিশিয়ে দাও কাঁচের সাথে তাহলে রঙিন কাঁচ তৈরি হয়। যেমন রুবি কাঁচ যেটা বলা হয়েছে সেখানে গোল্ড আছে আর গ্লাস আছে, গোল্ড আর গ্লাস, তাহলে দুটোই কিন্তু কঠিন। আচ্ছা, এরপরে যদি ডিসপারশন মিডিয়ামটা লিকুইড হয়, এটা ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে। ডিসপারশন মিডিয়াম যদি লিকুইড হয়, ডিসপারশন ফেজ যদি কঠিন হয় তাকে বলা হয় সল, SOL, সল। যেমন এক্সাম্পল অনেক আছে, গোল্ড সল। গোল্ড সল মানে কি থাকবে, গোল্ডের ছোট ছোট কণা থাকবে, সেই গোল্ডের ছোট কণার ব্যাসটা কত হবে, 10⁻⁻7 থেকে 10⁻⁻5 সেন্টিমিটার, আর সেটাকে জলের মধ্যে গুলে দিয়েছি, তাহলে সেটা হয়ে গেল গোল্ড সল। সিলভার সলে কি থাকবে, ডিসপারশন ফেজ কি থাকবে, ডিসপারশন মিডিয়াম কি থাকবে, বলতে পারছি না। সিলভার সল, সিলভার সলে ডিসপারশন ফেজ আর ডিসপারশন মিডিয়াম কি থাকবে, হ্যাঁ ডিসপারশন ফেজে সিলভার থাকবে আর ডিসপারশন মিডিয়াম সাধারণত ওয়াটার হবে। ঠিক আছে, এরপরে আছে অ্যারোসল, কঠিন অ্যারোসল। এই যে অ্যারোসল, অ্যারোসল কাকে বলে, গোল করে রাখবে, অ্যারোসল মনে রাখবে, যদি তোমার ডিসপারশন মিডিয়ামটা গ্যাসিয়াস হয়, গ্যাস জি, ডিসপারশন মিডিয়ামটা যদি গ্যাস হয় তাকে অ্যারোসল বলে। যদি ডিসপারশন ফেজটা সলিড আর ডিসপারশন মিডিয়ামটা গ্যাস হয় তাহলে তাকে কঠিন অ্যারোসল বলে। পরে জাম্প করে দেখো অন্যদিকে, তরল অ্যারোসল বলছি, লিকুইড অ্যারোসলও আছে, যেখানে ডিসপারশন মিডিয়ামটা গ্যাস আর ডিসপারশন ফেজটা তরল, যার এক্সাম্পল আছে কুয়াশা, মেঘ, ফগ, ক্লাউড, এই এক্সাম্পল গুলো আছে। আর এই যে কঠিন অ্যারোসলের এক্সাম্পল আছে ধোঁয়া, বায়ুতে ভাসমান ধূলি, ডাস্ট, এইগুলো স্টার দিয়ে রাখবে, ধোঁয়াটা আন্ডারলাইন করে রাখবে, ধোঁয়া, স্মক, ধোঁয়া আন্ডারলাইন করে রাখবে। পরীক্ষায় কোশ্চেন কি দেবে, ধোঁয়া বিস্তৃত দশা কি, বিস্তার মাধ্যম কি, ধোঁয়ার বিস্তৃত দশা কি, বিস্তার মাধ্যম কি, ধোঁয়ার ক্ষেত্রে বিস্তৃত দশা কি আর বিস্তার মাধ্যম কি, বলো দেখি। গ্যাসীয়। দেখো ধোঁয়ার মধ্যে বেশি পরিমাণে বায়ু থাকে, এয়ার, তাহলে এয়ারটা হয়ে গেল ডিসপারশন মিডিয়াম। আর ছোট ছোট যে পার্টিকেল থাকে, ডাস্ট পার্টিকেল, কঠিন ডাস্ট পার্টিকেল, সলিড ডাস্ট পার্টিকেল, সেগুলো বিস্তৃত দশা, ডিসপারশন ফেজ। এরকম ভাবে আছে। নেক্সট আছে বইতে দেখো ইমালশন, বইতে পাবে ইমালশন। ইমালশনে কি আন্ডারলাইন করে রাখবে, দুধ, পরীক্ষায় দেয় দুধ, ক্রিম, শ্যাম্পু, দুধটাই বেশি করে দেয়। দুধ কি, দুধ হচ্ছে তরল আর তরল, লিকুইড আর লিকুইড, ইমালশন বলা হয়। যদি কোনো কলয়েড সলিউশনে ডিসপারশন ফেজ লিকুইড, ডিসপারশন মিডিয়াম ও লিকুইড থাকে তাকে বলা হয় ইমালশন। আর নেক্সট আসছে অ্যারোসল, অ্যারোসল বলে দিচ্ছি, কুয়াশা স্টার দিয়ে রাখো, ফগ স্টার দিয়ে রাখো, পরীক্ষায় দেয়, জয়েন্টে কোশ্চেন দিয়েছিল, ফগ আর স্মক, ধোঁয়া আর কুয়াশা, বিস্তৃত দশা কি, বিস্তার মাধ্যম কি, দুটোই দেখো গ্যাসীয় মাধ্যম আছে, কঠিন থাকলে সেটাকে বলা হয় ধোঁয়া, আর তরল যদি থাকে তাকে বলা হয় কুয়াশা। এরপর আছে ফোম। ফোমের ক্ষেত্রে মনে রাখবে কি, ডিসপারশন ফেজটা দুটোই গ্যাস, যদি কঠিন থাকে তাহলে সলিড ফর্ম, আর যদি তরল থাকে তাহলে লিকুইড বা ফোম বলা হয় যেটাকে। ফোম মানে সাবানের ফেনা, সোডা ওয়াটার আর জলে যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেটা। তাহলে এখানে এক্সাম্পল দিয়ে কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয়।
তাই এক্সাম্পল গুলো যেটা আন্ডারলাইন করতে বললাম, কোনগুলো আন্ডারলাইন করতে বললাম? প্রথমে তো গোল্ড সল, সিলভার সল আন্ডারলাইন করো, ধোঁয়া আন্ডারলাইন করো, দুধ, পনির, এগুলো আন্ডারলাইন করো, জেলি। জেলিটা বলতে ভুলে গেলাম, জেলিটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, জেল কাকে বলবো? জেল হচ্ছে যদি ডিসপারশন মিডিয়ামটা কঠিন হয় আর ডিসপারশন ফেজটা তরল হয়, জেল বলে। ডিসপারশন মিডিয়াম কঠিন সলিড, ডিসপারশন ফেজ লিকুইড বা তরল হয়। এটা খুব ভালো করে ইম্পর্টেন্ট আছে, এগুলো খুব ভালো করে পড়ে নেবে, এক্সাম্পল গুলো দেখে নেবে, আন্ডারলাইন করে নেবে। কেক, কেকটা আন্ডারলাইন করে রাখবে। কেক, কেকের ক্ষেত্রে কি হয়? ডিসপারশন ফেজ হচ্ছে গ্যাসীয়, ডিসপারশন মিডিয়াম হচ্ছে কঠিন। এবার আছে সল কাকে বলে? আমি একটু আগেই বলে দিয়েছি সল কাকে বলে, তাও পরে ডেফিনেশন আছে। সল, SOL, সল দু রকম বলে দিয়েছি। একটা হচ্ছে নর্মাল, যদি সল বলে তাহলে কি বলবে? কোনটা মনে রাখতে বলেছি? দুটোই মনে রাখবে, বিস্তৃত দশা কঠিন, আর মাধ্যমটা হচ্ছে তরল, লিকুইড আর সলিড। মাধ্যমটা তরল হলে তাকে সল বলে, আর যদি দুটোই কঠিন হয়ে যায় তাকে বলা হয় সলিড সল। তবে সলটাই অ্যাকচুয়ালি সল বলেই বেশ ভালো করে জানাবে। এক্সাম্পল প্রচুর আছে, গোল্ড সল, সালফার সল, আর্সেনিক সালফাইড সল, সিলভার সল, অনেক আছে, ঠিক আছে। এবার যদি সলে এই যে মিডিয়ামটা আছে, এটা যদি ওয়াটার নিয়ে নাও তাকে বলা হয় হাইড্রোসল। যদি অ্যালকোহল নিয়ে নাও তাহলে অ্যালকোহসল, আর যদি বেঞ্জিন নিয়ে নাও বেঞ্জোসল, ঠিক আছে। তাহলে সল আমার কমপ্লিট হয়ে গেল। সল কাকে বলে জেনে গেলাম। সল কিন্তু গায়ে পরার সল নয়, হ্যাঁ, শীতকালে যেটা পরো সেটা নয়। অ্যারোসল, অ্যারোসলে কি মনে রাখতে বলেছি? অ্যারোসলে অ্যাকচুয়ালি যেটা মনে রাখবে, বলো আমি বলে দিয়েছি, অ্যারোসলে কি মনে রাখতে বলেছি? না না, মিডিয়ামটা মনে রাখবে, মাধ্যমটা মনে রাখবে, মাধ্যম। মিডিয়ামটা দেখো, দুটোই ক্ষেত্রে মিডিয়াম গ্যাসীয়, গ্যাসিয়াস। দুটোর ক্ষেত্রে মিডিয়ামটা গ্যাস। যদি মিডিয়ামটা গ্যাস হয়, ডিসপারশন মিডিয়ামটা গ্যাসীয় হয়, তাকে অ্যারোসল বলে। এবার তার মধ্যে যদি তোমার তরল থাকে, বিস্তৃত দশা তরল থাকে, তাহলে সেটা হচ্ছে তরল অ্যারোসল, আর যদি বিস্তৃত দশা কঠিন থাকে তাহলে সেটাকে কঠিন অ্যারোসল বলা হয়। ইমালশন বলেই দিয়েছি, ইমালশন তো পরীক্ষায় দেয়। ইমালশন কাকে বলে? দুটোই লিকুইড থাকে, পরে ডিটেলসে আবার পড়বো ইমালশনের ডেফিনেশন, ইমালসিফায়ার এইসব আছে। ইমালশন যেমন দুধ এক্সাম্পল আছে, দুধ, দুধের মধ্যে দুটোই তরল থাকে। মাখন, এই মাখনটাও পড়ে নেবে। আচ্ছা, এরপরে আসছে জেল। মাখনটাকে জেনারেলি তুমি জেল হিসাবে দেখো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা জেল নয়, সেটাকে কঠিন অবস্থায় দেখছো। কিন্তু তুমি যদি মাখনটাকে এখানে রুম টেম্পারেচারে নিয়ে আসো না, সেটা গলতে শুরু করে দেবে। রুম টেম্পারেচারে কিন্তু মাখন কঠিন অবস্থায় থাকে না, গলে যায়, তাই না? জেল হিসাবে দেখি মাখনকে ঠিকই, কিন্তু বাটার যেটা, সে বাটারটা গলে যায়, রেখে যদি দাও তো এটা গলে যাবে, সেটা একটা ইমালশন। তবে সলিড ফর্মে থাকছে, জেল ফর্মে থাকছে। আচ্ছা, এরপরে আসছে জেল। জেলের এক্সাম্পল বলেই দিয়েছি। জেলটার ক্ষেত্রে দুটো জিনিসই মনে রাখবে, তবে ডিসপারশন মিডিয়ামটা কঠিন হয়, মাধ্যমটা কঠিন হয়, আর ফেজটা, দশাটা তরল হয়। লাস্ট হচ্ছে ফোম। ফোম তো বলেই দিয়েছি কাকে বলে, সেই ফোমটাও দেখে নেবে। এটা একটু রিডিং দেখবে, তার মধ্যে সল থেকে কোশ্চেন দেয়, ইমালশন থেকে তো কোশ্চেন দেয়। এক্সাম্পল একটা দুটো করে দেখে নেবে। আর এখানে যে পার্থক্যটা দিয়েছি, মানে উদাহরণগুলো, সেই সব উদাহরণগুলো দেখার চেষ্টা করবে, যেগুলো আন্ডারলাইন করলাম সেগুলো বিশেষ করে দেখবে। নেক্সট ক্লাসিফিকেশনে 2 নম্বরে আসছি। কার উপর ভিত্তি করে বলেছিলাম বলো? অ্যাফিনিটির ওপর, ডিসপারশন ফেজ আর ডিসপারশন মিডিয়ামের আসক্তির ওপর, অ্যাফিনিটির ওপর, অ্যাট্রাকশনের ওপর ডিপেন্ড করে।
এটা দুই রকম হয়, এক দুই। একটাকে বলছি দ্রাবক আকর্ষী, যাকে ইংলিশে বলা হয় লায়োফিলিক। লায়োফিলিক, ফিলিক মানে জানি তো রমেশ। আর একটা বলা হয় দ্রাবক বিকর্ষী, লায়োফোবিক। ফোবিক মানেও জানি, লায়োফিলিক অ্যান্ড লায়োফোবিক। কি রকম পার্থক্য করেই পড়বো, দেখবে কম্পেয়ার করে দেওয়া আছে, আবার কম্পেয়ার করে পড়বো, ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় পার্থক্য লিখতে দেয়, লায়োফিলিক লায়োফোবিক কলয়েড। এক নাম্বার যেটা মনে রাখবে তুমি, যে এইখানে দশা, বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের মধ্যে অনেক বেশি অ্যাট্রাকশন বা অ্যাফিনিটি থাকে, আকর্ষণ থাকে। তার মানে এরা কি ওতপ্রোতভাবে জড়িত থাকে, বিস্তৃত দশা বিস্তার মাধ্যম খুব ইজিলি তৈরি করা যায়। অর্থাৎ বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমকে তুমি যদি মিশিয়ে দাও, তাহলেই গুলে দাও, তাহলেই তৈরি হয়ে যাবে, একদম সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে। আর কি ভেরি ভেরি স্টেবল হয়, স্থায়িত্ব অনেক বেশি হয় এদের। এই কলয়েডের স্থায়িত্ব বেশি হয় কার তুলনায়? বিকর্ষির তুলনায়। এখানে কি বিস্তার দশা আর বিস্তার মাধ্যমে অ্যাট্রাকশন বেশি নেই, কম, অনেক কম অ্যাট্রাকশন থাকে, বা বলতে পারি বিকর্ষণ হয়। আর কি ইজিলি তৈরি করা যায় না, এদের নানা রকম প্রসেস আছে তৈরি করার, সেটা তৈরি করব আমরা, আমাদের আছে সিলেবাসে, প্র্যাকটিক্যাল নয়, থিওরিটিক্যাল। আর কি স্টেবিলিটি কম হয়, মানে এরা থিতিয়ে পড়ে না। এর পার্থক্য যখনই পড়বো না, এগুলো দেখবে থিতিয়ে পড়ে না, এগুলো প্রেসিপিটেড ইজিলি পড়ে না। মানে তুমি যদি ইলেকট্রোলাইট অ্যাড করো তাও প্রেসিপিটেড পড়বে না, এখানে একটু গরম করলে হালকা একটু ইলেকট্রোলাইট দিলে প্রেসিপিটেড পড়ে যাবে। তাহলে পার্থক্য করে পড়ি একটু। প্রথমে হয়ে যাচ্ছে কি, এগুলো খুব সহজে তৈরি করা যায়, দেখবে দেওয়া আছে 2 নম্বর পয়েন্ট, খুব সহজে তৈরি করা যায়, ইজিলি তৈরি করবে, খুব সহজে তৈরি হয় না, বিশেষ পদ্ধতি আছে। আর কি স্টেবিলিটি খুব বেশি হয়, এর তুলনায় স্টেবিলিটি বেশি হয়, বেশি স্থায়ী। আর একটা কথা দেওয়া আছে পরাবর্ত প্রকৃতি, পরে আলোচনা করছি পরাবর্ত, এটা অপরাবর্ত। স্টেবল হয়, পরবর্তী প্রকৃতি হয়, রিভার্সেবল হয়, স্টেবল হয়। এটা ইররিভার্সেবল হয়, স্টেবিলিটি কম হয়। আচ্ছা, আর কি আছে, টিন্ডাল ইফেক্ট খুব ভালো দেখা যায় না, টিন্ডাল ইফেক্ট ভালো দেখা যায়। প্রেসিপিটেড বা যেটাকে বলছি তঞ্চন, পেপটাইজেশন বলে দেখো ইংলিশে, তঞ্চনটা ইজিলি হয়, সরি ইজিলি হয় না, মানে এদের আলাদা করা অত সহজ নয়, এদেরকে ইজিলি আলাদা করা যায়। আর কি এটা ইজিলি জেল গঠন করে, জেলি, এটা ইজিলি জেলি গঠন করে না। এটাকে তুমি যদি আল্ট্রা মাইক্রোস্কোপেও দেখো সহজে দেখা যায় না, এটা আল্ট্রা মাইক্রোস্কোপে খুব সহজেই দেখা যায়, এমনকি আল্ট্রা মাইক্রোস্কোপেও দেখা যায়। এই যে পরাবর্ত প্রকৃতি আর অপরাবর্ত প্রকৃতি বললাম, সেটা একটু ভালো করে বোঝো। না এখানে একটা সলিউশন আছে, সেই সলিউশনে কলয়েড সলিউশন। কি কি আছে, বিস্তৃত দশা আছে, বিস্তার মাধ্যম আছে। তুমি কি করলে, ইলেকট্রোলাইট অ্যাড করলে, প্রেসিপিটেট পড়ে গেল, দিয়ে ফিল্টার করে নিলে, দিয়ে আলাদা করে নিলে, এটা মিডিয়াম হয়ে গেল। এই ফিল্টার পেপারে কি হয়ে গেল, দশা হয়ে গেল, আলাদা হয়ে গেল। তাহলে ডিসপারশন ফেজ, ডিসপারশন মিডিয়ামকে আলাদা করলাম। আবার যদি এই দুটোকে অ্যাড করে দাও না, আবার কলয়েড সলিউশন ফর্ম হয়ে যাবে ইজিলি। কিন্তু এদেরকে যদি আলাদা করে দাও ফিল্টার পেপার দিয়ে, এদেরকে এবার যদি তুমি মিক্স করতে চাও, ইজিলি মিক্স হবে না, কলয়েড সলিউশন হতে চাইবে না। ও বলে না মানুষ একমাত্র একবারই ভুল করে, বাবা ভুল করে না, এখন অনেক মানুষ অনেকবার ভুল করে, মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ন্যাড়ার একটা গল্প আছে, ন্যাড়া একবারই তালতলা দিয়ে যায় না বেলতলা দিয়ে যায় আমি জানি না, এই ক্ষেত্রে তাই হয়। একবার যদি এদেরকে আলাদা করে দাও, তাহলে আবার দ্রবণ তৈরি অত সহজে হবে না। এই ঘটনাটাকে বলা হয় অপরাবর্ত প্রকৃতি, আর এই পরাবর্ত প্রকৃতি মানে মিশে যাবে, একে বলা হয় পরাবর্ত প্রকৃতি।
তাহলে লায়োফিলিক লায়োফোবিক কলয়েড কাকে বলা আমি বলে দিলাম। করে রাখবে, যেখানে পার্থক্য আছে তার উপরে লেখা আছে দেখবে। দ্রাবক আকর্ষী কলয়েড পরাবর্ত প্রকৃতির, কিন্তু দ্রাবক বিকর্ষী কলয়েড অপরাবর্ত প্রকৃতির, দিয়ে একটা এক্সাম্পল দিয়ে না উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, নেক্সট যে ক্লাসিফিকেশন, লাস্ট ক্লাসিফিকেশন, সেটা কি বলেছিলাম মনে আছে কারো? কার উপর ভিত্তি করে? অসীম, কার উপর ভিত্তি করে? হ্যাঁ, দশা বা কণার প্রকৃতির ওপর, নেচারের ওপর ডিপেন্ড করে। এইটা আবার তিন ভাগে ভাগ করা যায়, 1 2 3। এক, যেটাকে বলা হয় মাল্টি মলিকুলার কলয়েড। মাল্টি মলিকুলার, বাংলায় বলছি বহু অণু সমন্বিত কলয়েড। বহু অণু নামটাই বুঝতে পারছো যে এই কলয়েডের যে পার্টিকেল গুলো থাকে, যে কণাগুলো থাকে বিস্তৃত দশার, তারা নিজেদের মধ্যে একত্রিত হয়ে, পরমাণুগুলো বহু সংখ্যক পরমাণু একত্রিত হয়ে অণু তৈরি করে, বহু অণু। যেমন সালফারের এক্সাম্পল দেখা যায়, সালফারের যে পরমাণু আছে সে দ্রবণে গিয়ে অনেকগুলো সালফার যুক্ত হয়ে সালফার 8 S8 অণু তৈরি করে। অর্থাৎ এক একটা সালফার পরমাণু অনেকগুলো 8টা সালফার পরমাণু যুক্ত S8 তৈরি করে। সেলেনিয়ামের ক্ষেত্রেও তাই দেখা যায়। ফসফরাসের ক্ষেত্রে কি দেখা যায়? ফসফরাসে কত থাকে অণুগুলো? 4 হিসাবে থাকে, P4 হিসাবে। তাহলে এই ধরনের কলয়েড যদি হয়, যেখানে বিস্তৃত দশার কণাগুলো, পরমাণুগুলো একত্রিত হয়ে বহু অণু তৈরি করছে, মাল্টি মলিকুলার তৈরি করছে, সেই কলয়েড গুলোকে বলা হয় মাল্টি মলিকুলার কলয়েড। আর এইগুলো সাধারণত দ্রাবক বিকর্ষী হয়, দ্রাবক বিকর্ষী। তাহলে এইটা খুব আন্ডারলাইন করে রাখবে যে মাল্টি মলিকুলার কলয়েড গুলো দ্রাবক বিকর্ষী প্রকৃতির হয়। এক্সাম্পল দেওয়া আছে গোল্ড সল, সালফার সল, এরকম এক্সাম্পল দেওয়া আছে। নেক্সট বি নাম্বার যেটা আছে সেটাকে বলছি ম্যাক্রোমলিকুলার কলয়েড। ম্যাক্রোমলিকুলার কলয়েড, বাংলায় কি বলে এটাকে? বৃহৎ আণবিক কলয়েড। বৃহৎ আণবিক কলয়েড মানে কি? ম্যাক্রোমলিকুল মানে জানি কাকে বলে ম্যাক্রোমলিকুল? সাধারণভাবে যদি বলি সেগুলোকে পলিমার বলতে পারি। পলিমার, যেমন স্টার্চ। কেউ বলতে পারো যে স্টার্চ অ্যাকচুয়ালি কি? স্টার্চ কি? একটু আগে একটা ক্লাসে পড়াচ্ছিলাম, ওরা কিন্তু বলে দিল স্টার্চ কি। স্টার্চ, স্টার্চ তো পলিমার, কিন্তু গ্লুকোজের পলিমার, অনেকগুলো গ্লুকোজ যুক্ত হয়ে স্টার্চ তৈরি হয়। যেমন প্রোটিন কি বলো দেখি? প্রোটিন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড বা আলফা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়। তাহলে এই যে স্টার্চ বা প্রোটিন, এরা নিজেই কিন্তু এক একটা পলিমার, এক একটা ম্যাক্রো মলিকিউল, বৃহৎ আণবিক একটা কণা বা মলিকিউল। এবার এদের যদি দ্রবণ তৈরি করি, স্টার্চকে জলে যদি গুলে দিই, তাহলে যে দ্রবণটা পাই সেই দ্রবণটাকে বলছি ম্যাক্রোমলিকুলার কলয়েড। বা প্রোটিনকে যদি জলে গুলে দিই, তাহলে যে দ্রবণটা পাচ্ছি সেটাকে বলছি ম্যাক্রোমলিকুলার কলয়েড। বুঝে গেছে? এটা সাধারণত দ্রাবক আকর্ষী প্রকৃতির হয়। দ্রাবক আকর্ষী প্রকৃতির ম্যাক্রোমলিকুলার কলয়েড। লাস্ট কলয়েড খুব ইম্পর্টেন্ট কলয়েড, সি। এটাকে বলছি সংযোজিত কলয়েড বা অ্যাসোসিয়েটেড কলয়েড। অ্যাসোসিয়েটেড কলয়েড। অ্যাসোসিয়েটেড কলয়েড, এখানে যেমন এখানে দেখো বিস্তৃত দশার কণাগুলো বহু অণু সমন্বিত হয়, মাল্টি মলিকিউল হয়। আর এইখানে বিস্তৃত দশার কণাগুলো কি হয়? ম্যাক্রো মলিকিউল হয়। এইখানে যে বিস্তৃত দশার কণাগুলো হয়, এটা বিশেষ প্রকৃতির কণা হয়। যেমন দীর্ঘ শৃঙ্খল হাইড্রোকার্বন থাকে, তার সাথে আবার পোলার গ্রুপও থাকে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, C17H35COO- Na+। এই যেটা লিখেছি এটার নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। এটা সাবানের থাকে, সোডিয়াম স্টিয়ারেট। কিরকম? তার মানে কি দেখো দুটো পার্ট আছে, একটা হচ্ছে দীর্ঘ শৃঙ্খল হাইড্রোকার্বন,
17টা কার্বন আছে, 1 2 3 শেষে যেটা আছে সেটাকে আমি কি করলাম, COO মাইনাস আর Na+ করে দিলাম। 17টা কম বেশি হতে পারে, আমি গুনতে গিয়ে একটু কম বেশি হয়ে গেছে, কিন্তু আমি দেখে বুঝতে পারছি। দেখো এখানে একটা হাইড্রোকার্বন আছে আর এখানে একটা পোলার গ্রুপ আছে। যদি এখন কোশ্চেন করা হয় এই যে হাইড্রোকার্বন পার্টটা আছে, এই পার্টটা সেটা দ্রাবক আকর্ষী না দ্রাবক বিকর্ষী, লায়োফিলিক না লায়োফোবিক? লায়োফোবিক বা হাইড্রোফোবিক বললে খুব ভালো হয়, হাইড্রোফোবিক। লায়ো না বলে হাইড্রো বলে দিই, হ্যাঁ। আর এই পার্টটা কি আছে, হাইড্রোফিলিক। আচ্ছা, এই পার্টটাকে বলা হয় টেল আর এটাকে বলা হয় হেড, হেড অ্যান্ড টেল। তাহলে এই ধরনের যদি তোমার কোনো কণা থাকে, সেইটাকে তুমি যখন জলের মধ্যে গুলে দেবে, অল্প পরিমাণে যদি গুলে দাও তাহলে প্রকৃত দ্রবণই হবে, কিন্তু একটা নির্দিষ্ট গাঢ়ত্ব আছে, সেই নির্দিষ্ট গাঢ়ত্বের বা তার থেকে বেশি গাঢ়ত্বে যদি নিয়ে যাও, তাহলে এই যে কলয়েড কণাগুলো দেখছো একটা বিশেষ রূপ গঠন, একটা বিশেষ রূপ দেখা যায়, একটা নির্দিষ্ট একটা প্রকৃতি দেখা যায়, একটা সিস্টেম তৈরি করে। কেমন দেখতে হয়? ছোটবেলায় সাপ খেলা সবাই দেখেছি, সাপ খেলা দেখেছো তো? সেবেলা সাপ খেলা দেখাতে এসে সাপুরে কি করেছে, অনেকগুলো সাপকে নিজের ওই পিটারা না কি থাকে বক্স থেকে বের করেছে, বক্স থেকে বের করে সাপগুলোর ল্যাজগুলোকে ধরেছে এরকম মুঠো করে। আর ল্যাজগুলোকে যদি মুঠো করে ধরে তাহলে কি করবে, সেগুলো সব বাইরের দিকে পালাতে চাইবে, তাই না? এরকম ভাবে না বাইরের দিকে পালাতে চাইছে। আর এগুলো মুখগুলো COO- Na+, COO- মাইনাস প্লাস, মানে এগুলো হেড গুলো। এই যে এরকম ভাবে যদি গোল করে দিই, ওপর দিয়ে যদি তাকাই, তাহলে দেখো এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি, লায়োফোবিক পার্ট গুলো এরকম ভাবে গুটিয়ে আছে, ভেতরে জড়িয়ে আছে, আর এইগুলো বাইরের দিকে মুখ করে আছে। লায়োফিলিক পার্ট গুলো, যারা জলকে ভালোবাসে তারা জলের দিকে মুখ করে আছে, আর যারা জলকে ভালোবাসে না তারা ভেতর দিকে গুটিয়ে হয়ে আছে। হাইড্রোফোবিক পার্ট গুলো ভেতরে গুটিয়ে আছে আর হাইড্রোফিলিক গুলো বাইরে বেরিয়ে আছে। এই যে তন্ত্র বা সিস্টেমটা তৈরি হয়েছে, আর একে বলা হয় মিসেল বা মাইসেল। এটা একটা নির্দিষ্ট গাঢ়ত্বেই হয়, তার থেকে কম গাঢ়ত্বে কিন্তু হবে না। যে নির্দিষ্ট গাঢ়ত্ব বা যে গাঢ়ত্বের ওপরে এই গঠনটা দেখা যায় তাকে বলা হয় CMC, ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনসেন্ট্রেশন, সংকট মিশেলীকরণ গাঢ়ত্ব। আর একটা টেম্পারেচারও আছে, যে টেম্পারেচারে বা যে নির্দিষ্ট টেম্পারেচার, সেই টেম্পারেচারের ওপরে ঊর্ধ্বে এই মাইসেলটা গঠন হয়, তাকে বলা হয় ক্রাফট টেম্পারেচার, CRAFT, ক্রাফট টেম্পারেচার। তাহলে CMC কি? যে মিশেল গঠনকারী কোনো পদার্থের দ্রবণের ক্ষেত্রে এমন একটি সর্বনিম্ন গাঢ়ত্ব পাওয়া যায় যে গাঢ়ত্বের ঊর্ধ্বে মিশেল গঠিত হয়, তাকে CMC বলে। আর যে উষ্ণতার ঊর্ধ্বে মিশেল গঠিত হয় তাকে ক্রাফট টেম্পারেচার বলে। আমি ধরলাম যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে মাইসেল গঠন হচ্ছে না, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইসেল গঠিত হচ্ছে আর এর বেশিতেও গঠিত হচ্ছে, তাহলে সেই 100 ডিগ্রিতে আমি মাইসেল টেম্পারেচার বা সরি ক্রাফট টেম্পারেচার বলবো। তাহলে অ্যাসোসিয়েটেড কলয়েড কাকে বলে বুঝলাম।
অ্যাসোসিয়েটেড কলয়েডের এটা একটা বিশেষ ধরনের গঠন আকৃতি পাওয়া যায়, এই জল আকর্ষী আর জল বিকর্ষী। এখানে দেখলাম দ্রাবক আকর্ষী আছে, দ্রাবক বিকর্ষী আছে, এখানে কি আছে, দ্রাবক আকর্ষী দ্রাবক বিকর্ষী দুটোই আছে। তাহলে এইগুলোকে বলা হয় অ্যাসোসিয়েটেড কলয়েড। সাবান, ডিটারজেন্ট এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের কলয়েড তৈরি হয়। এখান পর্যন্ত আজকে থাকবে, আর একটু পড়াবো না, আজকে এখান পর্যন্তই পড়াবো। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো।